কবিতাটার নাম শিকার। প্রথম কোশ্চেন আসে না মাইন্ডে যে শিকার জিনিসটা কি? আমরা কিন্তু দুই রকমের শিকার শব্দের সাথে পরিচিত। একটা দন্তস্বয়ে বফলা দীর্ঘই কয়াকার বয়শূন্যর শিকার। এটা হচ্ছে কি, আমি কোনো বিষয়কে একসেপ্ট করলাম, স্বীকার করে নিলাম। আরেকটা শিকার হয় তালব্য শয়ে হ্রস্বই কয়াকার বয়শূন্যর। এই শিকার মানে কি, মানে কাউকে আমি দখল করে নিলাম নিজের মধ্যে। ধরো আমি একটা প্রাণীকে শিকার করলাম, আমি হয়তো বন্দুক দিয়ে গুলি করলাম এবং সেটা আমার হয়ে গেল, এইটাকে বলছি শিকার করে নাও। এবং আমি সেক্ষেত্রে হয়ে গেলাম শিকারী আর সেই পশুটা হয়ে গেল শিকার, তাই তো? আচ্ছা, বিষয় হলো যখন আমরা ক্লাস 12-এর বাংলা বইতে দেখব যে শিকার কবিতাটা আছে, তো সেই পাতাতেই কিন্তু একটা ছবি আছে। খেয়াল করলে তোমরা দেখতে পাবা সেই ছবিতে দুটো চোখ, একটা হলুদ রঙের সূর্য আর দুটো বন্দুক আছে আড়াআড়িভাবে, তাই তো? আচ্ছা, এই ক্ষেত্রে কিন্তু বেশ কয়েকটা বিষয় আমাদের স্পষ্ট করে দিচ্ছেন পর্ষদ। কি? প্রথম কথা হচ্ছে সূর্য। এই যে হলুদ রঙের সূর্যটা, আস্তে আস্তে দেখো, প্রথমত কিন্তু এর সূর্যের রং এরকম হলুদ হয় না। প্রথম এটার দিনের এক একটা পর্যায়ের উপর ডিপেন্ড করে যে সূর্যের রংটা কেমন লাগছে আমাদের। কিন্তু দেখো পুরো হলুদ হয়ে গেছে। এর অর্থ হলো যে সূর্যটা আমাদেরকে জীবন দেয়, মূলত সেই সূর্যটা এখন হলুদ অর্থাৎ বিবর্ণ, অর্থাৎ একেবারে ফ্যাকাশে হয়ে গেছে, অর্থাৎ যেটা কোথাও যেন আমাদের মৃত্যুর ইঙ্গিত দিচ্ছে। এইবার সেইখানে দুটো বন্দুক দেখা যাচ্ছে। দুটো বন্দুক, এই বন্দুকটা কি প্রাণের প্রতীক নাকি মৃত্যুর প্রতীক? মৃত্যুর প্রতীক, হিংস্রতার প্রতীক, তাই না? বা একটা লোলুপতা বা একটা বিলাসিতা, এই সবের একটা প্রতীক। নেক্সট হচ্ছে বন্দুকের রঙটাকে খেয়াল করো। রঙটা হচ্ছে নীল। নীল কিসের রং? নীল কিন্তু হচ্ছে বিষের সাথে আমরা তুলনা করতে পারি নীলকে। তো যেমন নীলকণ্ঠ বিষ ধারণ করেছিলেন মহাদেব শিবশঙ্কর, তো সেই ক্ষেত্রেও কিন্তু ব্যাপারটা একই রকম, যে নীলকণ্ঠ অর্থাৎ নীল হয়ে গেছে। তো বন্দুকের রঙটাও দেখো নীল হয়ে আছে। এবার দুটো চোখ, যেভাবে চোখগুলো আছে সেগুলোর সাথে কিন্তু আমরা কখনোই বলতে পারবো না যে রূপসী বা প্রেয়সীর একটা দুটো চোখ আছে, কারণ এই চোখগুলো দেখেই মনে হচ্ছে ভীষণ ভয়ঙ্কর, যেন ভীষণভাবে ভয় পেয়ে গেছে, আতঙ্কিত। অর্থাৎ যেখানে জীবনের ভয়, যেখানে জীবন থেকে পালিয়ে যাওয়ার একটা আতঙ্ক তৈরি হয়েছে, সেখান থেকে এই ধরনের চোখ আসবে। অর্থাৎ প্রথমেই আমরা নামকরণ থেকে এবং ছবিটি থেকে সাংঘাতিক একটা বিষয়ের অনুমান করতে পারি যে কবিতাটিতে জীবনানন্দ দাশ কী লিখতে চলেছেন। প্রথম কথাই, জীবনানন্দ দাশকে আধুনিক বাংলা সাহিত্যের যে কবিরা ছিল তাদের মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুরের পরবর্তী সময়ে যদি কেউ সবচেয়ে জনপ্রিয় এবং সবচেয়ে শক্তিশালী কবি হয়ে থাকে তাহলে কিন্তু জীবনানন্দ দাশ, যার কবিতা পড়ে রবি ঠাকুর কিন্তু তার প্রশংসায় পঞ্চমুখ ছিলেন এবং বলেছিলেন চিত্ররূপময় কবি। তাহলে চিত্ররূপময় কবি কে কাকে বলেছে? রবি ঠাকুর বলেছেন কবি জীবনানন্দ দাশকে। এইবার জীবনানন্দ দাশের কবিতা লেখার যে একটা স্টাইলটা কীরকম? আমরা কি বলি যে ধরো আমরা যদি বলি আকাশের রং কী, তাহলে আমরা বলবো আকাশের রং নীল, এরকম একটা বললাম, একটা স্পষ্ট কথা। তিনি আকাশের রং কেমন বলতে গেলে উনি রূপক উপমা দিয়ে বলতে চান। রূপক উপমা জিনিসটা কি? এই ধরো আমি বললাম যে তোমার চোখ টানা টানা সমুদ্রের মতো, সমুদ্রের ঢেউ আছে তোমার চোখে যেন, এই যে যেন, মতো, এগুলো দিয়ে আমরা উপমা অলঙ্কারে কিন্তু প্রয়োগ করছি। ঠিক তেমনইভাবে জীবনানন্দ দাশ কিন্তু একই কথা বলছেন। তিনি বলতে চান যে আকাশের রং নীল, কিন্তু কেমন নীল? নাকি ঘাস ফড়িংয়ের দেহের মতো কোমল নীল হচ্ছে আকাশের রংটা। এমন সুন্দর ছবি তিনি আঁকতে চান। কিন্তু আশ্চর্যের ঘটনা, এই কবিতাটি যেমন একদিক থেকে এক হাতে যেন এই কবিতাটা ধরে রেখেছে প্রাকৃতিক সৌন্দর্যকে, তো আরেক হাতে তুলে ধরেছেন যে নাগরিক মানুষের যে লোলুপতা, বিবর্ণ মানসিকতা এবং অমানবিক হৃদয়, এই দুয়ের কিন্তু একটা তুলনামূলক আলোচনা করেছেন। কবিতাটাকে দুটো পার্টে আমরা ভেঙে দেব। ফার্স্ট পার্ট, যেখানকার শুরুটাও হয়েছে ভোর শব্দ দিয়ে, এবং সেকেন্ড পার্ট, সেখানেও শুরু হয়েছে কবিতাটার অংশটা ভোর শব্দ দিয়ে। এই দুই ভোর মানে সূর্যোদয়, কিন্তু এই দুই ভোরের দুটো ভিন্ন ভিন্ন ইঙ্গিত আছে, সেটা আমরা পড়তে পড়তে বুঝতে পারবো। প্রথম ভোর সত্যি, যা জীবন দান করে, আরেকটা ভোর কোথাও যেন জীবনকে নাশ করে। এইভাবে আমরা কবিতাটাকে দেখব।
পুরো কবিতাটা আমি পড়ব এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে লাইনগুলো থেকে 5 নম্বরের কোশ্চেন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে সেগুলো আমি কিন্তু আলোচনা করব। আর সেই লাইনগুলোকে আমি অবশ্যই আন্ডারলাইন করিয়ে দেবো, আর তোমরা সেই সব লাইনগুলোকে নিয়ে চর্চা করার চেষ্টা করবে। আগামী দিন আমি পুনরায় সেই সব লাইন থেকেই কিন্তু ব্যাখ্যাধর্মী উত্তর কিভাবে সাজাতে হবে সেই সব নিয়ে আলোচনা করে দেব। তো আসি এবার কবিতাটা শুরুতে। কবিতার শুরুতে দেখো প্রথম লাইনটাই দিচ্ছে ভোর, অর্থাৎ দিনের সূচনার সময়, যখন পুরোপুরি সূর্যোদয় হয়নি এবং পুরোপুরি অন্ধকারও নেই, দুটোর মিশ্রণ সময় ভোর। কি বলছেন সেই সময়, ভোরের সময় আকাশের রঙটা কেমন? কি বলছেন? আকাশের রং ঘাস ফড়িংয়ের দেহের মতো কোমল নীল। এতে শান্তি হলেন না তিনি আরও প্রাকৃতিক বর্ণনা দিবেন। কিভাবে বলছেন? বলছেন চারিদিকে পেয়ারা ও নোনার গাছ। চারিদিকে কিসের গাছ আছে? পেয়ারা গাছ আছে। আর নোনাটা কেমন? আতা জাতীয় ফল। গেল কথা। এই যে চারিদিকে পেয়ারার গাছ আর নোনার গাছ, এগুলো কেমন দেখতে লাগছে? এগুলো তো সবুজ, তাই না? কিন্তু কেমন সবুজ? বলছে টিয়ার পালকের মতো সবুজ। টিয়া পাখির যে পালকের রঙটা সবুজ হয়, ঠিক সেই রকমই একদম মিষ্টি সবুজ রঙের। এবং সঙ্গে সঙ্গে তিনি আকাশের দিকে তাকিয়ে দেখলেন একটা দৃশ্য, যেটা আমরা সবাই মোটামুটি জানি। কি বলছেন তিনি? কত সুন্দর করে বলছেন, একটি তারা এখন আকাশে রয়েছে। অর্থাৎ তখনও সূর্যোদয় হয়নি পুরোপুরি, যে সূর্যের আলোয় সমস্ত নক্ষত্রগুলো ঢাকা পড়ে যাবে। এবং আমরা তো জানি যে ভোরের আকাশে একটি তারা জ্বলজ্বল করতে দেখা যায়। সেই তারাটিকে আমরা কি বলি? শুকতারা বা শুক্র গ্রহ, যাকে সন্ধ্যাবেলা দেখলে আমরা বলি সন্ধ্যা তারা, সেটাই আকাশে আছে। কিন্তু কবি তো রসিক মানুষ, তিনি উপমা রূপক এগুলো ছাড়া তো চলবেন না। তিনি এবার এই তারাটার সাথে বর্ণনা করছেন যে পুরো আকাশটা অন্ধকার হয়ে আছে এবং মোটামুটি নীল রং ছড়িয়ে পড়েছে, আর তার মাঝখানে একটা কি সুন্দর যেন সাদা রঙের জলজল করছে একটা তারা, এখনও সেটা আছে আকাশে। পুরো নির্জন আকাশের মধ্যে ও যেন একাই বসে আছে। কোথাও যেন তুলনা করছেন সেই বাড়ির গ্রামের মেয়েটির সাথে, যে মেয়েটার হয়তো রঙটা একটু কালো এবং গোধূলির মতো, অর্থাৎ সন্ধ্যার সময় যেমন চারিদিকটা অন্ধকার, ঝাপসা আলো ঝাপসা অন্ধকার, সেই রকম যেন গোধূলি সময়ের মতোই গায়ের রং আছে কোনো একজন মেয়ের। এবং সে যখন বিয়ে করেছে, বিয়ে করার পরে যে বাসর ঘর হয় প্রথম রাত্রি, পাত্রপাত্রীর বা স্বামী স্ত্রীর যে প্রথম রাত্রি, সেই ঘরে মেয়েটা একা বসে আছে, অপেক্ষা করছে তার স্বামীর, অথচ স্বামী অনেকটা দেরি করছে আসতে। সে নির্জন ঘরের মধ্যে একা বসে আছে। কোথাও তার মনে হচ্ছে কবির যে এই পাড়া গ্রামের বাসর ঘরে বসে থাকা একটি নিরুপায় মেয়ের মতোই নির্জনভাবে বসে আছে এই তারাটা। আবার কখনো মনে হচ্ছে না, কোনো হয়তো মিশরী কোনো একজন মেয়ে নিজের হৃদয় থেকে একটা মণিমুক্ত নিয়ে এসে নীল মদের, কবির নীল মদের গ্লাসে ফেলে দিয়েছে, অর্থাৎ নীল রঙের আকাশ আর সেখানে যেন ওই তারাটা। কি সুন্দর করে ছবিটা আঁকছেন না? কি বলছে দেখো, বলছে একটি তারা এখন আকাশে রয়েছে, পাড়া গাঁর মানে পাড়া গ্রামের বাসর ঘরে সবচেয়ে গোধূলি মদির মেয়েটির মতো, সবচেয়ে হয়তো কালো মেয়েটির মতোই সে বসে আছে। আন্ডারলাইন করে, এই লাইনটা ভীষণ ইম্পর্টেন্ট, 5 নম্বরের কোশ্চেন প্র্যাকটিসের সময় এটা নিয়ে আলোচনা আমরা করব। পাড়া গাঁর বাসর ঘরে সবচেয়ে গোধূলি মদির মেয়েটির মতো। আবার তিনি বলছেন না, হয়তো অন্য কিছু হবে। এবার তারাটার অন্য একটা উপমা দিচ্ছেন। কি বলছেন? বলছেন কিংবা মিশরের মানুষই তার বুকের থেকে যে মুক্তা আমার নীল মদের গেলাসে রেখেছিল হাজার হাজার বছর আগে এক রাতে, ঠিক তেমনি একটি তারা আকাশে জ্বলছে এখনও। তাহলে এখন তোমার কাছে বিভিন্ন শর্ট কোশ্চেন আসবে, যেখানে বলবে যে আকাশের রঙটা কেমন, তোমাকে বলতে হবে ঘাস ফড়িংয়ের দেহের মতো কোমল নীল। আবার বলবে যে এখানে কয়টি ফলের নাম বলা আছে, তোমাকে বলতে হবে পেয়ারা ও নোনা, 2টি ফল। এবার বলবে এই পেয়ারা নোনার যে গাছগুলো সেটা কেমন দেখতে, তোমাকে বলতে হবে টিয়ার পালকের মতো সবুজ। এবার বলবে আকাশে কে আছে, আকাশে একা একটি তারা আছে। তারার সাথে কার তুলনা করেছেন? তিনি 2টি কথা বলেছেন তারার সাথে। বলেছেন পাড়া গ্রামের বাসর ঘরে বসে থাকা গ্রামের সবচেয়ে গোধূলি মদির বা কালো মেয়েটির মতো সে নির্জনভাবে একা আকাশের মধ্যে বসে আছে। অথবা তিনি বলেছেন হয়তো হাজার হাজার বছর আগে কোনো এক রাতে মিশরের কোনো এক নারী অর্থাৎ মানসী তার বুকের থেকে, হৃদয় থেকে একটি মুক্ত বের করে কবির নীল মদের গেলাসে রেখেছিল। ঠিক তেমনইভাবে হাজার হাজার বছর থেকে এই তারাটাও কিন্তু এই নীল আকাশের মধ্যে আজও জ্বলছে। এই লাইনটাও ভীষণ ইম্পর্টেন্ট 5 নম্বরের কোশ্চেনের জন্য।
তেমনি একটি তারা আকাশে জ্বলছে এখনও। গেল। তোমরা কি করবা, প্রাথমিক কাজ তোমাদের এই যে একটা স্তবক পড়ানো হলো, এই স্তবকটাকে তুমি ভালো করে বুঝলে, বোঝার পর এবার তুমি তোমার মতো করে এটাকে ব্যাখ্যা করবা। ঠিক আছে, লিখতে হবে পুরো ব্যাখ্যাটা, তুমি যেভাবে শুনলে সেভাবে করে তুমি ব্যাখ্যা লিখবে। কেমন? এবার নেক্সট প্যারাতে আমরা যাই। বলছেন হিমের রাতে, হিম মানে কি? শীতকাল। অর্থাৎ এই কবিতাটা শীতের সময়কার লেখা, শীতকাল, শীত ঋতু। হিমের রাত্রেবেলা শরীরকে রাখার জন্য, মানে হচ্ছে গরম, উষ্ণ করে রাখার জন্য দেশওয়ালিরা, দেশওয়ালি কারা? যারা অরণ্যে থাকে, এক ধরনের উপজাতি বা দেশওয়ালি। সেই দেশওয়ালি মানুষরা কি করছে? তারা নিজেদের শরীরকে একটু উষ্ণ রাখার জন্য, গরম রাখার জন্য তারা শীতের রাত্রেবেলা সারা রাত ধরে মাঠের মধ্যে আগুন জ্বালিয়ে রাখছে। আমরা করি না শীতকালে, যেমন হাত পা সেকার জন্য আমরা কি করি? উষ্ণতা পাওয়ার জন্য একটু আগুন জ্বালিয়ে রাখি। তারাও সেই আগুনটা জ্বালিয়েছে, বুঝবা কিন্তু আগুন জ্বালিয়েছে। এই আগুন থেকে তারা তাপ নিয়ে নিজেদের শরীরকে আরও তাজা করবে বলে, প্রাণবন্ত করবে বলে। অর্থাৎ এই যে আগুনটা জ্বললো কি না, এইটা হচ্ছে কবিতার প্রথম আগুন জ্বলা। অর্থাৎ এই আগুন কিন্তু জীবনদায়ী আগুন, যে জীবন দান করে। কিন্তু এই আগুনটাকে কেমন লাগছে? বলছেন মোরগ ফুলের মতো লাল আগুন। আমরা মোরগ দেখেছি, মোরগের মাথায় যে ঝুঁটি থাকে সেই রকমই দেখতে, লাল টকটকে এক ধরনের ফুল হয়, সেটাকে বলা হয় মোরগ ফুল। তো মোরগ ফুলের মতোই সেটা লাল টকটকে আগুন ছিল রাত্রেবেলা যখন আগুনটা জ্বালাচ্ছিল। কিন্তু সেই আগুনটা কিভাবে জ্বালাচ্ছিল? তারা ওই যে হয় না অরণ্যের মধ্যে, জঙ্গলের মধ্যে, বনের মধ্যে যে শুকনো পাতাগুলো থাকে, তো সেই শুকনো পাতা, কিসের পাতা? অশ্বত্থ পাতা। অশ্বত্থ পাতা দুমড়ে মুচড়ে তারা এখনও সে আগুনকে জ্বালিয়ে রেখেছে। তাহলে কমন কথা যে এখান থেকে শর্ট কোশ্চেন আসবে, কারা কখন আগুন জ্বালিয়ে রেখেছিল মাঠের মধ্যে? তোমাকে বলতে হবে সারা রাত ধরে মাঠের মধ্যে আগুন জ্বালিয়ে রেখেছিল দেশওয়ালিরা, কারণ তারা সারা শরীরকে রাখার চেষ্টা করছিল হিমের রাত্রে। গেল। সেই আগুনটা কেমন লাগছিল রাত্রেবেলা? রাত্রেবেলা লাগছিল মোরগ ফুলের মতো লাল। এবং সে আগুনটা কিভাবে তারা জ্বালাচ্ছিল? বলতে হবে শুকনো অশ্বত্থ পাতা দুমড়ে তারা আগুনটাকে জ্বালিয়েছিল। গেল কথা। সারা রাত্রি আগুনটা জ্বলেছে। এবার কি হলো? ভোর যখন হতে চলেছে, সূর্যের আলো একটু একটু করে ফুটছে, সেই সময় আগুনটা কি সেই রকমভাবে জ্বলবে না? নিশ্চয়ই। আগুনটা কিন্তু ধীরে ধীরে কমছে একটু একটু করে। সেই সময় আগুনের রঙটা কেমন, কবি সেটাকে ডেসক্রাইব করছেন, সেটাকে তিনি ধীরে ধীরে সুন্দর করে কিন্তু ব্যাখ্যা করছেন। কি বলছেন? বলছেন সূর্যের আলোয় তার রং। প্রশ্ন হলো এখানে কার রং? এখানে সেই যে আগুনটা জ্বলছে, সেই আগুনটা, যেটা মোরগ ফুলের মতো লাল হয়ে আগুনটা জ্বলছিল, সেই আগুনটা কিন্তু সূর্যের আলোয় কেমন লাগছে? বলছে সূর্যের আলোয় তার রং কুমকুমের মতো নেই আর। অর্থাৎ তিনি বলছেন সেই রাত্রেবেলা আগুনটা মোরগ ফুলের মতো জ্বলছিল এবং রাত্রেবেলা কুমকুমের মতো লাগতো। কুমকুম হচ্ছে সিঁদুর, সেই সিঁদুরকে ভালোবাসায় বলা হয় কুমকুম। তো সেই কুমকুমের মতো কিন্তু ওই আগুনটা জ্বলছে না। কেমন হয়ে গেছে সেটা? খুব ফ্যাকাশে আগুন, যেন একটু একটু করে জ্বলছে। অর্থাৎ তার যেন একটা তাজা শক্তি নাই, সেই আগুনের প্রাণবন্ত হয়ে ওঠার শক্তি নাই। তখন সঙ্গে সঙ্গে তার মনে হচ্ছে কবির, না এই বিষয়টা খুব সহজভাবে না, এটাকে একটু ঘুরিয়ে অন্যরকমভাবে দেখব। ওই আগুনটাকে যদি মোরগ ফুলের সাথে তুলনা করি, কুমকুমের সাথে তুলনা করি, তাহলে সকালবেলার যে এই হালকা হয়ে আসা আগুনটা, সেটাকে কিসের সাথে তুলনা করব? তিনি বললেন একটা রোগা শালিকের সাথে তুলনা করব। শালিক পাখি যেটা রোগা, যেটা হয়তো রোগা হয়ে যাচ্ছে, ধীরে ধীরে অসুস্থ আছে, সেই পাখিটার কিন্তু, সেই শালিক পাখিটার কিন্তু ধীরে ধীরে হৃদয়ের ইচ্ছাগুলো হয়তো মরে যাচ্ছে, অর্থাৎ বিবর্ণ হৃদয় হয়ে যাচ্ছে। সঙ্গে সঙ্গে হৃদয় যখন ওর বিবর্ণ হয়ে যাচ্ছে, তখন সেখানকার ইচ্ছাগুলো কেমন হয়? বিবর্ণ হয়ে যায়। হয় না? আমরা যখন খুব অসুস্থ থাকি এবং শরীর যখন ক্লান্ত থাকে, তখন কি হয়? আমাদের ইচ্ছা শক্তি ধীরে ধীরে কমতে থাকে। ঠিক তেমনইভাবে যেন আগুনটা একটু একটু করে জ্বলছে। তাই জন্য তিনি বলছেন সূর্যের আলোয় তার রং কুমকুমের মতো নেই আর, হয়ে গেছে রোগা শালিকের হৃদয়ের বিবর্ণ ইচ্ছার মতো। সকালের আলোয় টলমল শিশিরে চারিদিকের বন ও আকাশ। কি সুন্দর কথা বলছে। আমরা জানি এটা, যখন শিশির পড়ে থাকে অরণ্যের মধ্যে বা গাছের পাতায়, তো সেই সময় যখন সূর্যের আলো আসে, তখন বিভিন্ন জায়গাতে কি হয়? চকমক চকমক করে। কেন? ওই যে জলগুলো, জলের ফোঁটাগুলো, শিশিরগুলো, সেখানে জলের ওই আলোক বিন্দুটা পড়ে সেখান থেকে প্রতিবিম্বিত হচ্ছে এবং সঙ্গে সঙ্গে আমরা দেখি চারিদিকে যেন ঝকমক করছে একদম অরণ্যটা। কবি সেই সৌন্দর্যটাকে তিনি তুলে ধরছেন। কি বলছেন? বলছেন সকালের আলোয় টলমল শিশিরে, শিশিরটা যেন টলমল করছে
চারিদিকের বন ও আকাশ, বুঝবে চারিদিকের বনটাকে বলছে এবং আকাশটাকে বলছে যে ময়ূরের সবুজ নীল ডানার মতো ঝিলমিল করছে। কি চমৎকার কথা! তিনি বলছেন যে ওই সকালের যখন আলোটা আসছে তখন রাত্রিতে যে আগুনটা জ্বলছিল, দেশওয়ালিরা জ্বালিয়ে রেখেছিল, সেটা কিসের মতো লাগছে? রোগা শালিকের হৃদয়ের বিবর্ণ ইচ্ছার মতো হয়ে গেছে। আবার কি বলছেন? বলছেন এই যে বনটা আর আকাশটা কিসের মতো লাগছে? বলছে এটা ওই সূর্যের আলোটা শিশিরের মধ্যে যখন পড়ছে তখন কিন্তু চারিদিকে আলোয় আলোকিত হচ্ছে। ঠিক আছে, ময়ূরের সবুজ নীল, ময়ূরের কিন্তু অনেক রকমের রঙের বেরঙের পাখনা থাকে, তাই বলছে ময়ূরের সবুজ নীল ডানার মতো ঝিলমিল করছে চারিদিকটা। কি সুন্দর একটা সৌন্দর্য, তাই না? এত দূর পর্যন্ত আমরা একটা অংশ আরেকটা দেখলাম, অর্থাৎ দ্বিতীয় স্তবক পড়লাম। এই স্তবকের মধ্যে শর্ট কোশ্চেনগুলো কীরকম হয় সেটা বললাম। এবার বড় কোশ্চেন এখান থেকে দুটো হতে পারে। একটা হচ্ছে মোরগ ফুলের মতো লাল আগুন, এটা আন্ডারলাইন দিয়ে রাখো। এবং নেক্সট কোশ্চেন হচ্ছে রোগা শালিকের হৃদয়ের বিবর্ণ ইচ্ছার মতো, এখান থেকেও প্রশ্ন আসার সম্ভাবনা থাকে। এবারে দ্বিতীয় স্তবকটা তোমরা বুঝলে, এবার তুমি তোমার মতো করে এটাকেও ডেসক্রাইব করবে বা এটাকেও নিজে থেকে ব্যাখ্যা লিখবে, যতক্ষণ কলম চলুক। যেভাবে ব্যাখ্যাটা বোঝালাম সেভাবে তোমরা আগে লেখো। হলো, এইবার এইটুকু অংশ হচ্ছে কবিতার একটা পার্ট। বললাম না দুটি অংশে ভেঙে দিই। প্রথম অংশ এটা, এই প্রথম অংশের শুরুটা হয়েছিল ভোর দিয়ে, এবং এই কবিতার মধ্যে এই অংশটার মধ্যে একবার পেলাম আগুনের কথা, তাই তো? ঠিক সেম জিনিস আমরা পরের স্তবকগুলোতেও পাবো, অর্থাৎ পরের দুটি স্তবকে, অর্থাৎ কবিতার সেকেন্ড পার্টে চলে আসি। তাহলে প্রথম পার্টে আমরা পেলাম প্রাকৃতিক সৌন্দর্যের ছবি এবং একটা আগুনের কথা পেলাম যেটা জীবন দান করে। এবার দ্বিতীয় ক্ষেত্রে দেখি কী ঘটে। এবারও হচ্ছে কি, ভোরের শুরু হলো। ভোরের যখন শুরু হলো তিনি বলছেন কবি যে সারা রাত ধরে চিতাবাঘিনী আক্রমণ করেছে এমন একটা হরিণকে। কেমন? একটা কচি হরিণ, বাদামি হরিণ, শিশু হরিণ, বা যার এখনও বয়স হয়নি, সেই হরিণটা কত সুন্দর ছিল, কিন্তু রাত্রিবেলা সে পালিয়েছে, গোটা রাত্রি ধরে সে দৌড়েছে। কেন? চিতাবাঘিনীর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য। তাই বলছেন সারা রাত চিতাবাঘিনীর হাত থেকে নিজেকে বাঁচিয়ে বাঁচিয়ে নক্ষত্রহীন, অর্থাৎ যে আকাশের মধ্যে কোনো হয়তো নক্ষত্র নাই, অর্থাৎ অমাবস্যা বা গভীর অন্ধকারের রাত্রির কথা বলছেন কবি, যে গভীর অন্ধকার রাত্রিতে, আবার রাত্রিটা কেমন, অন্ধকারটা কেমন? বলছেন মেহগনির মতো অন্ধকার, মানে গভীর থেকে গভীরতম অন্ধকারের কথা তিনি বলছেন। মেহগনির মতো অন্ধকারে সুন্দরীর বন থেকে অর্জুনের বনে ঘুরে ঘুরে। তাহলে ভাবো, সারা রাত্রি ধরে একটি হরিণকে তাড়া করছে একটি চিতাবাঘিনী, আর সেই হরিণটা দৌড়চ্ছে 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 কোন বন থেকে কোন বন? সুন্দরী বন থেকে অর্জুনের বনে ছোটাছুটি করেছে নক্ষত্রহীন রাত্রেবেলা। আর অন্ধকারটা কেমন ছিল? মেহগনির মতো অন্ধকার। এইবার তিনি বলছেন সুন্দর বাদামি হরিণ এই ভোরের জন্য অপেক্ষা করছিল, এসেছে সে ভোরের আলোয় নেমে। কি চমৎকার কথা! খুব অরণ্যের মধ্যেও সে ছোটাছুটি করলো বাঘের হাত থেকে বাঁচার জন্য, চিতাবাঘিনীর হাত থেকে বাঁচার জন্য। এইবারে সে কিন্তু অপেক্ষা করছিল কখন ভোর হয়, ভোরের আলোয় হয়তো চিতাবাঘিনী তার পিছু টান ছেড়ে দেবে, হয়তো তাকে আক্রমণ করা ছেড়ে দেবে, সে মুক্তি পাবে, সে বাঁচতে পারবে, সে অন্ধকার থেকে আলোতে আসতে পারবে। প্রত্যেকটা মানুষের জীবন কিন্তু এরকমই। প্রত্যেকটা মুহূর্তে আমাদের চেতনার অন্ধকারকে দূর করে ধীরে ধীরে চেতনার আলোয় প্রকাশিত করতে হয় নিজেকে। আমাদেরকে একটু পরিবর্তন হতে হয়, বুঝতে হয়, জ্ঞানচক্ষু প্রতিনিয়ত খুলে যেতে হয়। এবং এখানে দেখবো আমরা হরিণটি কী কেমন, বলছে সুন্দর বাদামি হরিণ। তোমাকে কোশ্চেন আসবে হরিণটা কেমন ছিল, নাকি সুন্দর বাদামি হরিণ। কিসের অপেক্ষা করছিল সে? এই ভোরবেলাটার অপেক্ষা করছিল। তো ভোর হলো তো সে কী করবে? এবার সে ভোরের আলোয় নেমে আসলো, মানে অন্ধকার অরণ্য থেকে বেরিয়ে এসে সে ভোরের আলোতে প্রকাশ্য আসলো। আসার পর দেখলো যে চিতাবাঘিনী কখন তার পিছু ছেড়ে দিয়েছে, আক্রমণ ছেড়ে দিয়েছে। সে ভাবলো আমি রিল্যাক্স, এখন আরাম পেলাম আমি একটু। সে প্রথমে সে প্রচণ্ড দৌড়াদৌড়ি করেছে, খুব হাঁপিয়ে গেছে, কষ্ট পেয়েছে, সে তো ধরেই নিয়েছিল যে তার মৃত্যু হবেই। তবু সে জীবনের অপেক্ষা করছিল, ভোরের অপেক্ষা করছিল, আলোর দিকে যেতে চাইছিল। সে চেষ্টা করলো নিজের প্রাণকে বাঁচানোর। তাই জন্য সে কী হলো, যখন বাঁচাতে পারলো, যখন সে ভাবলো ভোরের মধ্যে আমি সুরক্ষিত, তখন সে কী করলো, কচি বাতাবি লেবুর মতো সবুজ সুগন্ধি ঘাস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। এবার বুঝো বিষয়টা, খিদা পেয়েছে, সে খাচ্ছে। কি খাচ্ছে? বলছে সুগন্ধি ঘাস। ঘাস বলছেন না কবি, বলছেন সুগন্ধি ঘাস। কেমন সুগন্ধি? নাকি সবুজ সুগন্ধি। কেমন সবুজ? না কচি বাতাবি লেবুর মতো সবুজ সুগন্ধি ঘাস সে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে।
খেলো। এবার সে জল খেতে চায়, কিন্তু এই যে সারা রাত্রি সে দৌড়েছে কিনা, তাই জন্য সে একটু নদীর ঠান্ডা শীতল জলে সে নেমে শরীরটাকে একটু ঢাকা দিয়ে বা ডুবিয়ে রাখতে চায় আরাম পাওয়ার জন্য। জলের মধ্যে যে স্রোত আছে না, স্পিড, সেই স্পিডটাকে সে নিজের মধ্যে নিতে চায়, অর্থাৎ তাকে পুনরায় জীবনের জন্য যেতে হবে। তখন সে স্বপ্ন দেখে যে আমি যখন আমার হরিণ সমাজে যাব ফিরে, তখন তাদের সবাইকে আমি অবাক করে দেব, অনেক অনেক হরিণীদেরকে আমি অবাক করে দেব যে দেখো আমি চিতাবাঘিনীর হাত থেকে নিজেকে রক্ষা করার জন্য ছুটে বেরিয়েছি, কত শক্তি আমার, সাহস দেখো আমার, শৌর্য বীর্য দেখো। এমনটা হয়তো সে স্বপ্ন দেখছিল সেই জলের মধ্যে নেমে। তাই বলছে কচি বাতাবি লেবুর মতো সবুজ সুগন্ধি ঘাস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে, নদীর তীক্ষ্ণ, তীক্ষ্ণ মানে ধারালো, স্রোতবান শীতল ঢেউয়ে সে নামলো। নামার পর কি করবে? তার শরীরটা কেমন আছে? ঘুমহীন, ক্লান্ত। সত্যি কথা, সারা রাত্রি সে ঘুমোয়নি এবং সে ভীষণ ক্লান্ত আছে, তাই না? তাহলে ঘুমহীন, ক্লান্ত, বিহব্বল শরীরটাকে স্রোতের মতো একটা আবেগ দেওয়ার জন্য সে স্রোতের মতো একটা আবেগ দিতে চাইলো নিজের শরীরটাকে। কারণটা কি? সে আমরা যেমন শিশু অবস্থায় থাকি বা ভ্রূণ অবস্থায়, মায়ের যে গর্ভ থেকে আমরা বেরিয়ে আসি, তো সেই মায়ের গর্ভটা ভীষণ অন্ধকার থাকে, অন্ধকার থেকে আমরা কিন্তু আলোতে আসি যে আমরা আনন্দ পাবে বলে, আমরা জীবনকে নতুন করে সাজাবো বলে। কিন্তু এখানে এসে বুঝতে পারি ওখানে আমরা সেফটি ছিলাম, ভীষণ সুরক্ষিত ছিলাম, কিন্তু এখানে হয়তো আমাদের সেই সুরক্ষাটা বা সেই সুরক্ষা কবচটা কেটে গেছে। তাই জন্য বলছে যে অন্ধকারের হিম কুঞ্চিত জরায়ু ছিঁড়ে, অর্থাৎ অন্ধকারটাকে তিনি কি বলছেন? শীতল কুঞ্চিত জরায়ুর সাথে তুলনা করলো। এবার সেটাকে ছিঁড়ে ভোরের রৌদ্রের মতো সে আসছে নেমে। কিভাবে? একটা বিস্তীর্ণ উল্লাস পাবার জন্য। সে একটা বিশাল রকমের আনন্দ উল্লাস পাবে বলে সে কিন্তু সেই অন্ধকারের জরায়ু ছিঁড়ে, ভোরের রৌদ্র যেমন অন্ধকারের বুকে এসে একদম সেল বা কোনো বর্ষা গেঁথে দেয়, ঠিক সেইভাবে একদম চারিদিকে আলোকিত হয়, সেই সময়ের মতো করে সে কিন্তু অন্ধকার থেকে বেরিয়ে এসছে একটা আনন্দ পাওয়ার জন্য। কিন্তু একটা জিনিস খেয়াল করবা, অন্ধকার রাত্রিতে যখন সূর্যের আলোটা স্পিডে আসছে এবং এসে ধরো যে সূর্যটা যেন একটা বর্ষা ছুড়ে দিল, তীক্ষ্ণ বর্ষা ছুড়ে দিল পৃথিবীর দিকে, সঙ্গে সঙ্গে সেই বর্ষাটা তীক্ষ্ণভাবে এসে পৃথিবীর মাটিতে যেমন আঘাত করলো, সঙ্গে সঙ্গে চারিদিকে আলো হয়ে গেল। খেলাটা কেমন লাগতে পারে, মানে ছবিটা কেমন লাগতে পারে ভাবো। কবির আবেগ এবং কল্পনা শক্তিকে দেখছো কত অদ্ভুত ধরনের। তাই জন্য তিনি বলছেন, কবি বলছেন যে এই নীল আকাশের নিচে সূর্যের সোনার বর্ষার মতো জেগে ওঠে। সোনার বর্ষা যেন সূর্য ছুড়ে দিয়েছে, ঠিক সেই বর্ষাটার মতোই যেন হরিণটা জেগে উঠতে চেয়েছে। কি কার জন্য বলছে? কিসের জন্য সে জেগে উঠতে চেয়েছে? বলছে সাহসে সাধে। ওরও তো স্বাদ আছে, নিজের জগতে ফিরে যাবে, নিজের হরিণ সভ্যতায় সমাজে ফিরে যাবে, সবাইকে বলবে, সবাইকে অবাক করে দেবে যে দেখো আমি কত বীরের মতো আজ বেঁচে এসেছি। তাই বলছে সাহসে সাধে। সাহস মানে তো বুঝলাম, সাধ মানে হচ্ছে আনন্দ, অর্থাৎ যে স্বাদ হয় না, কামনা বাসনা, সেই স্বাদ। সৌন্দর্যে হরিণীর পর হরিণীকে চমক লাগিয়ে দেওয়ার জন্য আমরা করি না, পুরুষ হরিণ সে নিজের আনন্দ, নিজের স্বাদ, নিজের সাহস, নিজের বীরত্ব জ্ঞাপন করতে চায় অন্যান্য হরিণীদের মধ্যে। এটাই কথা। এই প্যারাটা সম্পর্কে তুমি যা জানলে, যা ব্যাখ্যা বুঝলে, সেটাই তুমি স্পষ্ট লিখবা। কেমন? এইবার এইখানে কি কি গুরুত্বপূর্ণ বড় প্রশ্ন হবে, লাইনগুলো দাগিয়ে নাও। সুন্দর বাদামি হরিণ এই ভোরের জন্য অপেক্ষা করছিল, এটা একটা লাইন থেকে কোশ্চেন। এবার সেকেন্ড, তার পরের লাইনেই কিন্তু আরেকটা কোশ্চেন হবে, এসেছে সে ভোরের আলোয় নেমে। এটাও আন্ডারলাইন করে রাখো, পরবর্তী দিন এই আন্ডারলাইন করা যে টপিকগুলো বা যে লাইনগুলো, সেগুলো নিয়ে কিন্তু আমরা কথা বলবো। যে পংক্তিগুলোকে আমি দাগিয়ে দিচ্ছি সেগুলো নিয়ে কিন্তু ব্যাখ্যা করব। এবার শেষ লাইনটা যেটা দেখলা, যে পংক্তিটা দেখলা, সাহসে সাধে সৌন্দর্যে হরিণীর পর হরিণীকে চমক লাগিয়ে দেবার জন্য, এটাও আন্ডারলাইন দিয়ে রাখো, খুবই গুরুত্বপূর্ণ এই লাইনগুলো। গেল কথা। এবার আমরা যা দেখলাম তা প্রথম কবিতার একদম প্রথম স্তবকে দেখলাম তারাটার বর্ণনা বা প্রকৃতির বর্ণনা, ভোরের বর্ণনা। সেকেন্ড পার্টে দেখলাম দেশওয়ালিদের তৈরি করা বা জ্বালানো আগুনের বর্ণনা, এবং তারপরে আমরা সেটার সূত্রে দেখলাম আকাশ আর বনের ছবিটা কেমন হলো। কিন্তু তৃতীয় স্তবকে আমরা দেখলাম পুনরায় আরেকটা ভোরের ছবি তিনি আঁকলেন, যখন দেখা যাচ্ছে বাঁচার জন্য, চিতাবাঘিনীর হাত থেকে বাঁচার জন্য দৌড়ে পালিয়েছে বাদামি হরিণ, এবং সে ভোরের আলোতে নেমে এসেছে, সে আরাম পাচ্ছে, সে স্বপ্ন দেখছে। মুহূর্তটাকে থামিয়ে দাও, নদীর জলের স্রোতে সে নেমেছে, নেমে সে স্বপ্ন দেখছে, সে আরাম পাচ্ছে। এমন মুহূর্তে একটা ঘটনা ঘটছে। কি ঘটনা? দেখো কত শান্ত প্রকৃতি, কত সুন্দর নিরিবিলি নির্জনতা, কত আনন্দে আছে সে স্বপ্ন দেখছে হরিণটা, এবং সেই সময় একটা অদ্ভুত, মানে একটা
অসামঞ্জস্য, যেখানে ওটা একদম মানায় না। যেমন ধরো তুমি প্রকৃতির কাছে ঘুরতে গেছো, পাহাড়ি ঝর্ণার কাছে ঘুরতে গেছো, তখন ঝর্ণার আওয়াজটাই সুন্দর লাগবে, কিন্তু সেখানে যদি কেউ মাইক বক্স বাজে খুব জোরে জোরে আওয়াজ করে তো ভালো লাগবে? লাগবে না। তখনই সেই রকম ব্যাপারটাই, ওই জায়গাটাতে একদমই মানানসই হচ্ছে না। তাই জন্য একটা শব্দ কবি বলছেন অদ্ভুত, বলছেন একটা অদ্ভুত শব্দ, খেয়াল করে সেখানে পূর্ণচ্ছেদ দিয়ে দিচ্ছে, মানে এইখানে একটা জীবন পাল্টে গেল। একটা অদ্ভুত শব্দ, কেন, কিসের শব্দ? আর কিছু বললেন না কবি, তুমি অনুভব করো কি ঘটবে এবার। বলছে একটা অদ্ভুত শব্দ, নদীর জল মচকা ফুলের পাপড়ির মতো লাল। আচ্ছা, নদীতে কে বসেছিল? হরিণটা, তাই তো? এইবারে সঙ্গে সঙ্গে একটা শব্দ হলো, অদ্ভুত শব্দ, আর কি হলো, নদীর যে জল পুরোপুরি লাল টকটকে হয়ে গেল। কিসের মতো? মচকা ফুলের পাপড়ির মতো। তোমার কোশ্চেন আসবে কোন কোন ফুলের কথা বলেছে এই কবিতায়? তাহলে প্রথমে বলেছে মোরগ ফুলের কথা, এবার বললো মচকা ফুল, দুটোই লাল ধরনের ফুল, হলো কথা। এবার বলছেন তিনি আগুন জ্বলল আবার। আবার কথাটা কেন বললো বুঝতে পারলো তো? এর আগেও আগুন জ্বলেছিল, যেটা দেশওয়ালিদের শরীরকে রাখার জন্য, মানে তাদেরকে বাঁচিয়ে রাখার জন্য। কিন্তু এবার দ্বিতীয় যে আগুনটা জ্বললো, কেন জ্বললো এবার বুঝতে পারবা। আগুন জ্বলল আবার, উষ্ণ লাল হরিণের মাংস তৈরি হয়ে এলো। অর্থাৎ সেই আগুনে হরিণটাকে মারা হয়েছে বন্দুকের গুলি দিয়ে, তারপরে হরিণটাকে কেটে সেটাকে আগুনে জ্বালানো হয়েছে, তারপর টকটকে লাল উষ্ণ গরম লাল হয়ে আছে হরিণের মাংসটা। সেই মাংসটা সব প্লেটে প্লেটে করে আসছে। কেমন লাগবে বলো তো সেই দৃশ্যটা? কত হিংস্র, কত লোলুপ, কত লোভ লালসা আমাদের, যে আমরা নাগরিক সভ্য হয়ে নাগরিক সভ্যতায় থাকছি, আমরা এত উন্নত এত সভ্য, তারপরেও প্রশ্ন থেকে যায় আমরা কেমন সভ্য? আমাদের থেকে বড় নির্লজ্জ সভ্যতা আর কারা তৈরি করতে পেরেছে? সেই পশুটা যে কিনা স্বপ্ন দেখছিল, যে কিনা চিতাবাহিনীকে নিজের সব থেকে বড় শত্রু ভেবেছিল এই হচ্ছে আসল পশু, কিন্তু সে কি করে জানতো যে পশুই শুধুমাত্র পশু হয় না, মানুষ পশুর চেয়েও ভয়ঙ্কর পশু হয়ে উঠতে পারে। তাই জন্য ও মনে করলো চিতাবাহিনীর কাছ থেকে সে মুক্ত পেয়েছে, সে আরামে এসছে, রোদের আলোয় ভোরের আলোয় এসেছে, সে জীবনের মধ্যে এসে পড়েছে। কিন্তু কে জানতে গেছে সেখানে লুকিয়েছিল কিছু মানুষ। তারা কেমন দেখতে? বলছে নক্ষত্রের নিচে, মানে সেই নক্ষত্রটা এখনও জ্বলছে, সেই নক্ষত্রের নিচেই কিন্তু ঘাসের বিছানায় অনেক পুরনো শিশির ভেজা গল্প। মানুষগুলো যারা ওই যে শিকারী ছিল তারা কিন্তু আগে থেকে লুকিয়েছিল হরিণকে মারবে বা হরিণ শিকার করবে বলে। হরিণ শিকার হয়েছে, এবার তারা মাংস খাচ্ছে, উষ্ণ লাল হরিণের মাংস খাচ্ছে, আর বিভিন্ন কত সুন্দর সুন্দর গল্প করছে। গল্পগুলো যেন শীতকালের শিশির ভেজা গল্প, কত পুরনো দিনের গল্প, কত আনন্দ ফুর্তি করছে। আশ্চর্যের কথা হলো সেই সময় সেই মুক্ত নির্মল বিশুদ্ধ প্রকৃতির মধ্যে তাদের সিগারেটের ধোঁয়া উঠছে। অদ্ভুত ঘৃণ্যকর একটা পরিস্থিতি যেন। আর তারা কেমন দেখতে? টেরি কাটা কয়েকটা মানুষের মাথা, হয় না যেমন আর্মিদেরকে আমরা দেখি, ঠিক তেমনই তাদের টেরি কাটা কয়েকটা মাথা। অর্থাৎ টেরি মানে হচ্ছে সিথি করা, স্টাইল করা, চুলগুলোকে মানে একটু কোকড়ামি করে সুন্দর করে গুছিয়ে রাখা, মানে একদম হিংস্র শিকারী হয়ে উঠেছে সেই মানুষগুলো। টেরি কাটা কয়েকটা মানুষের মাথা দেখা যাচ্ছে। আর ঘাসের বিছানায় কি আছে? বলছে এলোমেলো কয়েকটা বন্দুক, এলোমেলো ফেলা আছে সেখানে কয়েকটা বন্দুক। আর কি আছে? হাইফেনটা দেখো, হাইফেন মানে হচ্ছে একটা পুরো ইতিহাস চলে যাচ্ছে। এই বন্দুকগুলো যাচ্ছে সমান্তরালভাবে, তারপরে একটা ছোট্ট হাইফেন, আর তারপরে বলছে হিম, চুপ। অর্থাৎ এই বন্দুকগুলোর কারণে হিম হয়ে গেল, শান্ত হয়ে গেল, ঠান্ডা হয়ে গেল, শীতল হয়ে গেল। মৃতদেহকে আমরা কিসের সাথে তুলনা করি? মৃতদেহ কি উষ্ণ? নয়, মৃতদেহ হচ্ছে গিয়ে শীতল ঠান্ডা। কিন্তু এই ঠান্ডাটা কিসের সাথে তুলনা করেছেন তিনি বলতো? বলেছেন নিস্পন্দ। নিস্পন্দ মানে যার স্পন্দন নাই, অর্থাৎ চুপ হয়ে গেছে স্পন্দন, হৃদস্পন্দন নাই, নিরপরাধ। ও তো কোনো অপরাধ করেনি, কেন তুমি ওকে স্বীকার করলা? ও তোমার কী ক্ষতি করেছিল? ও তো বাঁচতে চেয়েছিল, তো স্বপ্ন দেখতে চেয়েছিল, তো নিজের হরিণ সমাজে যেতে চেয়েছিল, ও তোমার কী ক্ষতি করেছিল? সারা রাত্রি ও একটা পশুর হাত থেকে বাঁচার চেষ্টা করলো, আর সে যখন স্বপ্ন দেখতে শুরু করলো তুমি ওকে আঘাত করলে, তোকে শেষ করে দিলা। কেন? কারণ কেবল নিজের রস রুচি মেটাবার জন্য, কেবল নিজের লোভ লালসা মেটাবার জন্য, কেবল নিজের বীরত্ব দেখাবার জন্য, নিজের হিংস্রতাকে প্রকাশ করার জন্য। তাহলে কোন সভ্য সমাজে আমরা রয়েছি, যেখানে প্রকৃতি সুরক্ষিত নয়, যেখানে বায়ুকে মারাত্মকভাবে বিষাক্ত করা হচ্ছে ধোঁয়া দিয়ে, সিগারেটের ধোঁয়া দিয়ে, যেখানে সৌন্দর্য বলে সবুজ আকাশ, সবুজ বন আর সেই নির্মল আকাশ, নীল রঙের আকাশকে অপমান করে তার নিচে বসে নোংরা নোংরা সব মানে কাজ করা হচ্ছে, যেখানে শিকার করা হচ্ছে আর সেখানে আনন্দ ফুর্তি করা হচ্ছে। অর্থাৎ একজনের মৃত্যুতে তারা খুশি হচ্ছে, জটলা করে আনন্দ করছে। আর সেই মৃত্যুটা কার হলো? হরিণটার। হরিণটা কেমন হয়ে গেছে? সেই হিম হয়ে গেছে, শীতল হয়ে গেছে।
তার মধ্যে আর কোনো স্পন্দন নাই, সে নিস্পন্দ, নিরপরাধ, তার কোনো অপরাধ ছিল না, সে ঘুমিয়ে গেছে চিরকালের মতো। ঘুম, এই ঘুম বাস্তবে কিন্তু হরিণের নয়, এই ঘুম হচ্ছে আমাদের মনুষ্য সমাজের। আমরা মানুষরা ধীরে ধীরে বিবেকহীন হয়ে উঠছি, আমাদের হৃদয় যন্ত্রের কাজ যেন বন্ধ হয়ে গেছে অনেক আগেই, আমরা যেন আবারও আদিম পর্যায়ে পৌঁছে গেছি। আমরা শিক্ষিত, আমরা বোধ বুদ্ধি সম্পন্ন, আমাদের চেতনা আছে, আমাদের বিবেক শক্তি আছে, কিন্তু এই বিবেক শক্তির ব্যবহার যেন আমরা করছি না। আমরা কেবলমাত্র একটা কম্পিটিশন, একটা প্রতিযোগিতায় মেতে উঠেছি, যে প্রতিযোগিতায় আমরা নিজেদের মনুষ্যত্ব বোধকে হারিয়ে দেওয়ার খেলাতে জিততে শুরু করেছি। জিতছি আমরা কিসের মাধ্যমে? পশু থেকেও ভয়ঙ্করতম পশু হয়ে ওঠার ক্ষেত্রে। পশুগুলো হয়তো স্বপ্ন দেখতে শিখছে, আর আমরা ওদের স্বপ্নে গিয়ে ওদেরকে আঘাত করছি। এত হিংস্র হয়ে গেছি আমরা। এই যে নাগরিক সভ্যতার লোভ লালসা, এই যে অমানবিকতা, এই সব কথাই কিন্তু এইখানে তিনি বলতে চেয়েছেন কবি। তাই জন্য বলল দুইবার ভোর হলো। এই ভোরটাও কিন্তু সুন্দর, ওই ভোরটাও সুন্দর, কিন্তু ওই ভোর প্রাণের অস্তিত্বের কথা বলেছে, প্রাকৃতিক সৌন্দর্যের কথা, আর এই ভোর কিন্তু প্রাকৃতিক এবং প্রকৃতির বুকে যে পশুরা আনন্দে থাকছিল, সেই পশুদের কিন্তু নির্মমভাবে হত্যার দৃশ্য তুলে ধরল। দুইবার আগুন জ্বলল, একবার প্রাণের স্পন্দন জাগিয়ে দেওয়ার জন্য, আরেকবার প্রাণের স্পন্দনকে বন্ধ করে দেওয়ার জন্য আগুন জ্বলল, অর্থাৎ হরিণের মাংস পোড়ানোর জন্য আগুনটা জ্বলেছিল। এখান থেকে শর্ট কোশ্চেন অনেক ধরনের হবে, এবং এখান থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো হবে পাঁচের, সেটা হচ্ছে একটা অদ্ভুত শব্দ, এই লাইনটা থেকে প্রশ্ন হওয়ার সম্ভাবনা থাকে। আবার একটা কোশ্চেন যেটা হচ্ছে আগুন জ্বলল আবার, এই যে আবার, এইটা দিয়ে কিন্তু একটা কোশ্চেন হয় পাঁচের। যাই হোক, এর বাইরেও কিন্তু অনেক প্রশ্ন হবে, তবে তোমরা এই লাস্ট প্যাসেজ বা স্তবকটাকেও তোমরা নিজের মতো করে ব্যাখ্যা করবে সবাই। এবং এখান থেকে আর বাড়তি কী প্রশ্ন হয়? প্রশ্ন মোটামুটি এইরকম হবে, কবি এখানে দুইটি ভোরের দুই রকমের সৌন্দর্য বা দুই রকমের বৈশিষ্ট্য তুলনা করেছেন, দুটি ভোরের আলোচনা করো, অর্থাৎ কবিতাটাকেই তোমাকে সংক্ষেপে ব্যাখ্যা করতে হয় মাত্র 5 নম্বরের জন্য। তাছাড়া বলবে ভোরের সৌন্দর্য নিয়ে কথা বলো, দুটি ভোরের প্রয়োজনীয়তা, প্রসঙ্গ বা ভোরের বর্ণনা দাও, হলো। সেকেন্ড কোশ্চেন হচ্ছে এই কবিতার মধ্যে দিয়ে কবির কেমন মানসিকতার বা মন মানবিকতার পরিচয় পাওয়া গেছে তা লেখো। তৃতীয় কোশ্চেন হচ্ছে নাগরিক লালসার ছবি এবং মানুষের যে অমানবিকতার ছবি এখানে প্রস্ফুট হয়েছে বা লেখক বা কবি তুলে ধরেছেন তা নিজের ভাষায় আলোচনা করো। লাস্ট কোশ্চেন এটা হতে পারে যে শিকার কবিতার নামকরণের সার্থকতা আলোচনা করো। তো এই সমস্ত কোশ্চেনগুলো নিয়ে আমরা পরবর্তী দিন কিন্তু আলোচনা করব। আজকের জন্য এতটুকুই। কারো কোথাও কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাতে ভুলবে না। ভালো থেকো সবাই, ধন্যবাদ।